জীর্ণ গ্যাস লাইন, কোথাও মৃত্যুকূপ, কোথাও বছর জুড়ে এই সংকটের কারণ। ঘটতে পারে আরও নারায়ণগঞ্জ ট্র্যাজেডি, সমাধান নেই 2.5 বছরের আগে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা বললেও লাগে পয়সা, পদে পদে দালালের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ভোগ, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক। এবং শুধু ক্রিকেট নয়, ফুটবল ভলিবলেও নড়াইল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তুলে আনার পরিকল্পনা মাশরাফির। উপভোগ করছেন রাজনীতি ও সাধারণ মানুষের সেবা। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। রাজধানীর অনেক জায়গায় অর্ধশত বছরেও হয়নি সংস্কার। জীর্ণ লাইন, কোথাও যেন মৃত্যুকূপ, কোথাও বছর জুড়েই গ্যাস সংকটের কারণ। বছরের পর বছর তিতাসের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা পাচ্ছেন না গ্রাহকরা। বিশেষজ্ঞরা বলছেন তিতাসের ব্যর্থতাতেই পাইপলাইন ঝুঁকিপূর্ণ। এসব বিষয়ে তিতাস কোনো কথা বলতে না চাইলেও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন সংকট কাটাতে নেওয়া হয়েছে 1200 কোটি টাকার প্রকল্প। বাস্তবায়নে অপেক্ষা করতে হবে অন্তত 2.5 বছর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর অনেক স্থানে চোখে পড়বে এমন বুদবুদ। বছরের পর বছর সংস্কার না হওয়া গ্যাস লাইনে লিকেজ থেকেই বেরিয়ে আসছে গ্যাস, জাগাচ্ছে নারায়ণগঞ্জ ট্র্যাজেডির মতো দুর্ঘটনার শঙ্কা। ঝুঁকি নিয়েই তো আমরা আসি, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। নারায়ণগঞ্জের মতন তৎকালীন এই গ্যাস উঠে কেউ যদি সিগারেটের আগুন ফেলায় তখন তো আমাদের বিপদ হতে পারে। যখন তখন গ্যাসের চাপ কমে যাওয়ার কারণও এসব জরাজীর্ণ লাইন। বিভিন্ন এলাকার অনেক পয়েন্টে বছর জুড়েই গ্যাস সংকটের ভোগান্তি প্রতিদিনকার বিষয়। শীতের সময় একবারে থাকে না, গরমের সময় রাত্রে সামান্য একটু একটু আসে, তাদের কাজ করা যায় না। আমরা 2টা বিলেই বহন করি, তিতাস এবং সিলিন্ডার। এখন এটা তো আমার খরচটা বেশি হইতেছে। এসব বিষয় তিতাসের নজরে এনেও মিলছে না ফল। রাজধানীর 22টি এলাকার এক বাসিন্দা জানালেন, লিকেজ সারাতে ও পুরনো লাইন পাল্টাতে 3 বছর ধরে তিতাসের কাছে লিখিত আবেদন করেও ব্যর্থ তিনি। ফাইল জমা দিয়ে দেখি ফাইল কোনো খবর নাই, ওইভাবে থাকে। কত জায়গায় দৌড়াইতেছি, এদের কাছে কোনো ফিডব্যাক ভালো পাওয়া যায় না। অনেক গ্রাহকের মুখেই একই অভিযোগ। অনেকবার জানিয়েছি, বাট কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, স্টিল নাও। অনেক পুরনো লাইন, কিন্তু এটা সংস্কার করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, এখন পর্যন্ত এটার কোনো সুরা আমরা পাই নাই। আমরা যে গ্রাহক, আমরা যে রাষ্ট্রের একজন নাগরিক, সেটা তারা ভ্রুক্ষেপ করে না। যোগাযোগ করা হলে একজন মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কিন্তু ওই কর্মকর্তা মন্ত্রণালয়ের বারণের অজুহাতে বললেন না কিছুই। অবশ্য জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন 1200 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলির জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে, এগুলি চেঞ্জ করা হবে। 2 থেকে 2.5 বছর লাগবে, বেশিও লাগতে পারে, কারণ অনেক জায়গায়। তিতাস গ্যাস কার্যালয়ে আসলে এমন অনেক ধরনের বার্তা দেখা যাবে, যাতে মনে হবে প্রতিষ্ঠানটি যেন গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণের বিষয়ে বেশ যত্নশীল। কিন্তু বাস্তবতা হলো, সেবার জন্য তৈরি হওয়া পাইপলাইনগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হওয়ার জন্য তিতাস গ্যাসের উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। 70,000 লিকেজ আছে, এটা তাদেরই আইডেন্টিফিকেশন। তারা তো সমাধান করবে না পরিকল্পিত, সমাধান করলে কি মানহীন সংযোগ দেয়, এতগুলো লিকেজ থাকে, তারা তো এগুলো করবে না, করে না। এটাই তাদের পলিসি, এটাই তাদের নীতি, এই নীতিতেই তারা চলছে। বিশেষজ্ঞরা মনে করেন তিতাসকে কঠোর নজরদারিতে আনার কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পুলিশ সুপার কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ ইকবাল। আমি এখন আছি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে। গত রাতে যে 6 নম্বর আসামি, এই গণধর্ষণ মামলা যে 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ, সেই হরিপুর এলাকা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে। আমাকে পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ এইমাত্র আমাকে জানিয়েছে কিছু সময়ের মধ্যেই এই পুলিশ সুপার কার্যালয়ে সেই মাসুমকে আনা হবে এবং তারপর 10টার দিকে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। যেহেতু জেলা পুলিশের এই মামলাটি হচ্ছে কি মেট্রোপলিটন পুলিশে শাহপরান থানায়, সেই কারণেই জেলা পুলিশ থেকে মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এবং 10টার দিকে বলে রাখা প্রয়োজন যে গতকালকে 3 জনের রিমান্ড দেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে 5 দিনের। আজকে যে বাকি আসামিরা রয়েছে, আরও 3 জন আসামি রয়েছে এবং মাসুম সহ 4 জন আসামি রয়েছে, তাদেরকে আজকে দুপুরবেলা বা আজকে দিনের কোনো এক সময় আদালতে হাজির করার সম্ভাবনা রয়েছে, এমনটি বলেছেন মামলা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং
তাদেরকে হাজির করে গতকালকের মতোই আবার রিমান্ড প্রার্থনা করা হবে, এমনটি বলেছেন মামলার যে আইও, তিনি আমাকে এই কথাটি বলেছেন। বলে রাখা প্রয়োজন যে আপনারা জানেন যে গত শুক্রবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্বামীর কাছাকাছি 8-10 হাত দূরেই তার তরুণী গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে এই যারা অভিযুক্ত 6 জন সহ এই 9 জনকে অভিযুক্ত করা হয়েছে সেই ধর্ষণ মামলায়, এবং তারা 6 জন হচ্ছে গিয়ে ছাত্রলীগের এমসি কলেজ শাখার কোনো স্তরের নেতাকর্মী হিসেবে তাদেরকে দাবি করে। তার মধ্যে 4 জন হচ্ছে গিয়ে এমসি কলেজের ছাত্র এবং বাকি 2 জন হচ্ছে গিয়ে বহিরাগত যারা এজাহারভুক্ত আসামি রয়েছে। তারা এই শুধুমাত্র এই গণধর্ষণ এই ঘটনাই ঘটেনি, আমরা যতটুকু সম্ভব জানিয়েছি এই এলাকায় বা এমসি কলেজের আশেপাশে এলাকায়, টিলাগড় পয়েন্ট আশেপাশে এলাকায় রাহাজানি, ছিনতাই, বিভিন্ন ধরনের অপতৎপরতা করে আসছে এবং এমসি কলেজের হল পুরানো সহ নানা কাণ্ডেই তারা সব সময় এই ধরনের কর্মকাণ্ড তারা ঘটিয়েছিল। এখন এই সর্বশেষ এই যে ধর্ষণ ঘটনায় তারা জড়িত হয়েছেন এবং এই ঘটনার পরপরই এই এমসি কলেজের ছাত্রলীগের যে ব্যাপরা ভাব সেই ব্যাপরা ভাব কিছুটা শান্ত হবে এমনটি আশা করছেন সবাই। এই কলঙ্কিত করেছে এমসি কলেজকে যারা, তাদের উপযুক্ত শাস্তি চাচ্ছে এবং উপযুক্ত বিচার চাচ্ছেন এমসি কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা এবং সব সিলেটবাসী সবাই। ইকবাল, এই ছিল সিলেটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের থেকে মাসুমকে আনার সর্বশেষ খবর। টাকা ছাড়া কিছুই হয় না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওয়ার্ড বয় থেকে নিরাপত্তা প্রহরী প্রতি পদে পদে দিতে হয় টাকা, আছে দালালদের দৌরাত্ম্য। এদিকে রোগীর চাপ বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, বাড়ছে রোগীদের দুর্ভোগ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। রোগীতে গাদাগাদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। অতিরিক্ত চাপের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এতে রোগীরা পড়ছে নানা হয়রানিতে। অধিকাংশ রোগীর উপসর্গ বুক আর গলা ব্যথা, এছাড়া রয়েছে জ্বর, কাশি ও সর্দিও। রিং ফরাইবার পরে ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, এখন এটা 29 তারিখ ডেট দিছে। বুকে ব্যথা বলতে প্রচন্ড ব্যথা করে, মানে বুকের মাঝখানটা বেশি ব্যথা করে। গলা এখন ব্যথা হয়ে গেছে, আবার এদিকে ফুল হয়ে গেছে, মানে এই সমস্যার কারণে আছে আর কি। চিকিৎসকরা বলছেন করোনার সময় এসব উপসর্গ নিয়ে রোগী ভর্তি না হলেও এখন বাড়ছে চাপ। খুবই কম রোগী হতো সার্জারির আউটডোরে, এখন কিন্তু গত 1 মাস 1.5 মাস ধরে কিন্তু রোগী অনেক বেড়েছে। এদিকে মেডিকেলের প্রসূতি ও নবজাতক ওয়ার্ডের বারান্দা ও মেঝেও ভিড় রোগী আর স্বজনদের। সবাই অতিষ্ঠ ওয়ার্ড বয় আর দারোয়ানদের অত্যাচারে। টাকা না দিলেই কিছু হয় না এই দুটি ওয়ার্ডে। এছাড়া রয়েছে দালালদের দৌরাত্ম্য। আমি এ পর্যন্ত 1000 টাকার উপরে দিয়েছি 3 দিনের মধ্যে 1000 টাকা আমার চলে গেছে, শুধু দারোয়ানকে দিয়ে আসা দাওয়াতে করতে করতে। 50 টাকা দিলে ঢুকতে দেয়, আবার বাইরে বেশ আমার দারোয়ানা দেয় নাই, 50 টাকা দিলে ঢুকতে দেয়। একটা ক্যানন লাগাতে গেলে 50 টাকা দাম লাগে, একটা ওই পাম্পাস পরাতে গেলে 50 টাকা দাম লাগে। এমন অনিয়মের কথা স্বীকার করে দালাল ও ওয়ার্ড বয়দের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। আমরা দালালদেরকে ধরার জন্য এবং দালাল মুক্ত হাসপাতাল এর জন্য যে কার্যক্রমগুলো আমরা সামনের দিকে শুরু করব খুব তাড়াতাড়ি। 1300 শয্যার ধারণ ক্ষমতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন দ্বিগুণের বেশি রোগী ভর্তি আছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার ঝুঁকি এড়িয়ে হৃদরোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। অন্যদিকে করোনায় হৃদরোগীদের মৃত্যুহার সাধারণ রোগীর তুলনায় কয়েক গুণ বেশি হওয়ায় শঙ্কায় পড়েছে রোগীরা। এদিকে কোভিড পরীক্ষা সহ নানা জটিলতায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগায় বাড়ছে রোগীর খরচের বোঝা। বিশ্ব হৃদরোগ দিবসে দেখুন মুজাহিদ শুভর বিশেষ রিপোর্ট। রোগীর ভিড়ে পা ফেলার জায়গা নেই। জাতীয় হৃদরোগ হাসপাতালের এই ওয়ার্ডে 64 শয্যার বিপরীতে রোগী ভর্তির সংখ্যা পৌঁছেছে 200 পর্যন্ত। কোভিড পরীক্ষা, ফলাফল এবং নিয়মিত চিকিৎসা শুরু হতে দেরি হওয়ায় থাকা খাওয়ার বাড়তি খরচ যোগ হচ্ছে প্রতিদিন। এনজিওগ্রামটা কিছুদিন পিছিয়ে যাচ্ছে, কোভিড টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত। আগে যেখানে 10 দিন থাকতে এখানে হয়তো 20 দিন থাকা লাগছে। 3 দিনের জায়গায় 5 দিন থাকা লাগতেছে। ঢাকা বেশি থাকলে খরচা বেশি হইতেছে। একদিকে সংক্রমণের উচ্চ ঝুঁকি, অন্যদিকে রোগীদের সেবা গ্রহণের মাত্রাতিরিক্ত চাপ। হৃদরোগে আক্রান্তরা কোভিডের সর্বোচ্চ ঝুঁকিতে থাকায় কম সংখ্যক স্বজন নিয়ে রোগীদের হাসপাতালে আসার আহ্বান কর্তৃপক্ষের। আমাদের চাপটা অনেক বেশি। এখন আমার প্রতিদিন বহির্বিভাগে 700 থেকে 800 রোগী আসতেছে।
প্রতিদিন ইনডোরে 750-800 রোগী থাকে, যেখানে আমার বিছানা সজ্জা হলো মাত্র 424টি। প্রচুর পেশেন্ট, আমরা যতটা সেবা আমরা দেওয়ার যায় আমরা সব ধরনের সেবা দিয়ে আসছি। কোভিড ছাড়াও হৃদরোগীদের সার্বিক ঝুঁকি নিরসনে জীবনযাত্রায় পরিবর্তনের দিকেই বেশি জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। ধূমপান এইগুলো যে ক্ষতি, সাথে লবণ, আমরা পাতে লবণ খাই যেটা উচ্চ রক্তচাপের কারণ, এইগুলা যদি আমরা পরিহার করতে পারতাম, 40 মিনিট হাঁটতাম, তাহলে তো কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকখানি কমে যেত। চীনের গবেষণা বলছে একজন সাধারণ রোগীর চেয়ে হৃদরোগযুক্ত কোভিড রোগীর সংকটাপন্ন হওয়ার আশঙ্কা অন্তত 5 গুণ বেশি। তাই হৃদরোগীদের প্রতি সদয় হবার আহ্বান বিশ্ব হৃদরোগ দিবসের এবারের প্রতিপাদ্যে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে আটকে পড়া সৌদিগামীরা আজও জড়ো হয়েছেন টিকিটের জন্য। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবিন, আসলে কাজল, যদি বলতে যাই যে আজকেও কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁয়ের সামনে সৌদি প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন এবং অল্প কিছুক্ষণ আগে আমরা যেটি দেখছি যে সৌদি প্রবাসীদের একটি অংশ তারা রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ মিছিল করেছে। তারা বাংলা মোটর থেকে সেই মিছিলটি নিয়ে সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে আবারও এই হোটেল সোনারগাঁয়ের সামনে এসে তারা মূলত একটি মিছিল করেছিল এবং সে বিক্ষোভ মিছিলে তারা যেটি দাবি জানিয়েছেন যেন তাদেরকে যে কারণে যে দাবি দাওয়াগুলো নিয়ে রাস্তায় নামতে হয়েছে সেগুলো যেন সুরাহা করা হয় কূটনীতিকভাবে, এবং সরকারের বিভিন্ন সংস্থাগুলো, অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা সবাই মিলে যেন এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেন সেই দাবি কিন্তু জানিয়েছেন। এবং আজকেও কিন্তু প্রতিদিনকার মতন যে টোকেনের প্রত্যাশায় যারা সৌদি প্রবাসী রয়েছেন তারা হোটেল সোনারগাঁর সামনে সৌদি এয়ারলাইন্সের যে কার্যালয় রয়েছে তার সামনে কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন। যদিও সৌদি এয়ারলাইন্সের তরফ থেকে বলা হয়েছে আগামী 4 অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেওয়া হবে না, কিন্তু তারপরেও তারা প্রত্যাশায় রয়েছেন। কারণ তারা যেটি বলছেন যে তাদের অনেকের মেয়াদি ভিসার মেয়াদি কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। সে কারণে তারা যদি যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং তারা সৌদি আরবে পরবর্তীতে যেতে পারবেন কি পারবেন না সেটিও এক প্রকার অনিশ্চিত একটা পর্যায়ে পড়ে যাবে। তো তারা আসলে যেটি বলছেন, যেহেতু এর আগের বার যেভাবে যে স্বয়ংক্রিয়ভাবে ভিসা এবং ইকামার মেয়াদ বাড়ানো হয়েছিল, এবারও যেন ঠিক একইভাবে স্বয়ংক্রিয়ভাবে যেন বাড়ানো হয় সে দাবি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সে কিন্তু আজকে 2301 থেকে 2700 পর্যন্ত যে টোকেনধারী রয়েছেন তাদেরকে ভিসার টিকিট দেওয়া হচ্ছে আর কি, তাদেরকে বিমানের টিকিট দেওয়া হচ্ছে। তো যারা সৌদি প্রবাসী রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে তাদেরকে অনেক ক্ষেত্রেই যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে, অনিশ্চিত একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছে, সেটির সমস্যার সমাধানের জন্য কিন্তু কূটনৈতিকভাবে যেন একটি জোর তৎপরতা চালানো হয় এবং পরবর্তী টোকেন দেওয়ার ক্ষেত্রে যেন যাদের ভিসার মেয়াদ আগে শেষ হয়ে যাচ্ছে এবং আকামার মেয়াদ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় সেই দাবি কিন্তু সৌদি প্রবাসীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ইকবাল সবশেষ খবরাখবর। যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে। নানামুখী চাপে থাকা ট্রাম্পকে এই বিতর্কে সরাসরি প্রশ্নবারে জর্জরিত করবেন বাইডেন। আয়কর ফাঁকির বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ তোপের মুখে পড়েছেন ট্রাম্প। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 50 বছরের মধ্যে কোনো প্রেসিডেন্ট প্রার্থী কিংবা কোনো প্রেসিডেন্ট তিনি আয়কর দাখিল করেননি, এরকম ঘটনা শুধুমাত্র ট্রাম্পই ঘটিয়েছেন। এমন একটি সময়ে এই ঘটনাটি ঘটল যুক্তরাষ্ট্রের যে স্থানীয় সময়, সেই স্থানীয় সময় মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক। যে নির্বাচনে আমরা জানি যে এই নির্বাচনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে বিতর্ক। এই বিতর্কের মধ্য দিয়ে একজন প্রেসিডেন্টের মেধা, এই একজন প্রেসিডেন্টের প্রজ্ঞা এবং বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানান বিষয়ে তার যে জ্ঞান সেইগুলো এখানে উপস্থাপন হয়। তিনি কতটুকু সহনশীল, কতটুকু তিনি সমস্ত কিছু ট্যাকেল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, এইসব কিছু এই বিতর্কের মধ্যে দিনতে কিন্তু নির্ধারণ হয়ে থাকে। দুইজন ক্যান্ডিডেট আসবে সেটার জন্য পুরোপুরি ডিবেটটা করার জন্য ধারণা করা হচ্ছে যে 100 মিলিয়ন পিপল এক্সপেক্ট করছে যে তারা এটা ওয়াচ করবে। প্রথম যে বিতর্ক সেই বিতর্কটি আয়োজন করছে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির যে হেলথ এডুকেশন
ডিপার্টমেন্ট আছে সেই ক্লিভল্যান্ড ক্লিনিক এটি কিন্তু আয়োজন করছে। স্বাভাবিকভাবেই এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি হাসপাতাল হওয়ার কারণে কোভিড-19 যে সিচুয়েশন সেটিতে তারা আরও বেশি কিন্তু এখানে সজাগ, এবং প্রতিটি ব্যক্তিকে কিন্তু প্রতিটি গেস্টকে কিন্তু তারা প্রচণ্ড রকমের ভাবে তারা কিন্তু সতর্ক হয়ে কিন্তু স্ক্রুটিনি করে পরীক্ষা করে তারপরেই কিন্তু আগামীকালকে মঙ্গলবারের যে রাত 9টায় যে ডিবেট হবে সেই ডিবেটে কিন্তু প্রবেশ করার জন্য দেয়া হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। শুধু ক্রিকেট নয়, দেশের জন্য নড়াইল থেকে জাতীয় পর্যায়ে ফুটবল, ভলিবলে খেলোয়াড় তুলে আনার পরিকল্পনা মাশরাফির। এজন্য নড়াইলের তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির কাজ করছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার হলেও এখন সময় কাটছে তার রাজনীতিতে। খুব কাছ থেকে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় রাজনীতিও বেশ উপভোগ করছেন বলে জানান ম্যাশ। ছোট ছোট জিনিস কিন্তু একটা বড় জিনিসে পরিণত হয়, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম আপনাকে। জিম করা, এবারে কোচ রাখা, আমাদের ফুটবলে কোচ আছে স্পেসিফিক, আমাদের কোচ আছে ভলিবলে, আমাদের কোচ আছে ফুটবল, ক্রিকেট, সব জায়গায়। সো স্পেসিফিক ভাবে ওইভাবে কাজ করা, ছোট ছোট কাজকে এক করা এবং বড় করে তোলা, এই ফ্যাসিলিটিস গুলো পেলে, যেটা জিম কখনোই, আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছি নড়াইল থেকে জিমের কথা চিন্তাই করিনি। সো আমরা চেষ্টা করছি ওই ফ্যাসিলিটিস গুলো তাদেরকে দেওয়া এবং তারা যেন পরিপূর্ণ একজন খেলোয়াড় হয়ে আসতে পারে। নড়াইলে স্পোর্টসম্যান অনেক, আমাদের মেয়েদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। সো ওইখানে আমরা লোহাগড়া আমাদের যে উপজেলা, ওইখানে আমরা এবার নেক্সট স্টেপে আইবিডিসির সাথে চাচ্ছি যে ওনারা যদি থাকে আমাদের সাথে, তাহলে উপজেলায় মেয়েদের একটু ফ্যাসিলিটিস বাড়ানো যায় কিনা স্পোর্টসে। রাজনীতির বিষয়টা হচ্ছে পুরোপুরি নতুন আমার জন্য, কারণ এই সেক্টরে আমার বয়স কিন্তু মাত্র 2 বছর। টু বি অনেস্ট, এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জীর্ণ গ্যাস লাইন, কোথাও মৃত্যুকূপ, কোথাও বছর জুড়েই সংকটের কারণ। ঘটতে পারে আরও নারায়ণগঞ্জ ট্র্যাজেডি, সমাধান নেই 2.5 বছরের আগে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা বললেও লাগে পয়সা, পদে পদে দালালের দৌরাত্ম্য। বাড়ছে দুর্ভোগ, রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।